আজকের গল্প পাত্রী নির্বাচন। আয়েশা নামের মেয়েটা মাথা নিচু করে চুপচাপ আমার সামনে বসে আছে। আমি মুচকি হেসে আয়েশাকে বললাম, জানেন, একবার তরকারিতে লবণ বেশি দেওয়ার কারণে আমার বাবা মায়ের ডিভোর্স হয়। আয়েশা অবাক চোখে আমার দিকে তাকাতে আমি হেসে বললাম, কি আশ্চর্য লাগছে বিষয়টা, তাই না? ঠিক আছে, আমি তাহলে পুরো ঘটনাটা খুলে বলি। আমি তখন ক্লাস 5-এ পড়াশোনা করি। একদিন রাতে খেয়াল করি বাবা খুব রেগেমেগে বাসায় ফিরে মাকে বলল, টেবিলে তাড়াতাড়ি খাবার দাও। খাবারটা গরম করতে মার একটু দেরি হচ্ছিল। আর এটা দেখে বাবা ডাইনিং টেবিলে রাখা কাচের দুটো গ্লাস ভেঙে ফেললেন। মা শব্দ শুনে দৌড়ে রান্নাঘর থেকে এসে বাবাকে বলল, রাগ করবেন না, একটু অপেক্ষা করুন, খাবার গরম করছি তো, তাই দেরি হচ্ছে। বাবাকে টেবিলে খাবার দিয়ে মা ভাঙা গ্লাসের টুকরোগুলো বালতিতে তুলছিল। আমিও যখন মাকে সাহায্য করতে গেলাম তখন মা আমায় বলল, তুই তুলতে পারবি না, হাত কেটে যাবে। তখন বাবা মাকে বলল, লবণ কি পুরোটাই তরকারিতে ঢেলে দিয়েছিলে? মা তখন মাথাটা নিচু করে বলল, তরকারিতে আসলে লবণ একটু বেশি হয়ে গেছে, অল্প তরকারি নিয়ে একটু কষ্ট করে খেয়ে নিন, আসলে আমি বুঝতে পারিনি লবণ এতটা বেশি হয়ে যাবে। মায়ের কথা শুনে বাবা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তুই বুঝবি কি করে, তোর মন তো এই সংসারে নেই, তোর মন তো সারাক্ষণ বাইরের বন্ধু বান্ধবের দিকে পড়ে থাকে। মা হেসে বলল, আপনি নিশ্চয়ই বাইরের কোনো ঝামেলার কারণে রেগে আছেন, আর সেই রাগটা আমার উপরে ঢালছেন। রাগ ঢালুন, সমস্যা নেই, কিন্তু দয়া করে অভদ্র মানুষদের মতো নিজের স্ত্রীকে তুই তোকারি করবেন না যেন। মার কথা শুনে বাবা আরও রেগে গিয়ে মার গালে একটা থাপ্পড় মারলেন। মা এক হাতে নিজের গালটা ধরে আর এক হাতে আমায় ধরে অন্য রুমে যেতে যেতে বাবাকে বললেন, আপনি এখন খুব রেগে আছেন, তাই এই ভুল কাজটা করে ফেলেছেন। আপনার রাগটা আগে কন্ট্রোল করুন, তারপর সকালে আমায় একবার সরি বলে দেবেন। আমি আর কিছু মনে করব না, কিন্তু পরের বার আমার গায়ে হাত তোলার কথা চিন্তাও করবেন না। এই কথা বলে মা যখন আমায় নিয়ে অন্য রুমে যাবে তখন বাবা মাকে আরও একটা থাপ্পড় মেরে বলল, তোকে আবারও মারলাম, এখন তুই কি করবি বল। থাপ্পড়টা খাওয়ার পর মা বলল, কি আর করব, তোকে ডিভোর্স দেব। যে মা বাবাকে আপনি বাদে কখনো কথা বলতো না, সেই মা শেষবেলায় বাবাকে তুই করে কথা বলে সেই রাতেই আমাকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। ডিভোর্সের পরবর্তী জীবনটা আমার মায়ের কখনোই সুখে হয়নি। নানু সব সময় মাকে দোষারোপ করতো আর বলতো, তোর মতো জেদি মেয়েকে পেটে ধরে আমি ভুল করেছি। সংসার করতে গেলে স্বামী স্ত্রীর একটু ঝামেলা হয়, ভুল করে জামাই একবার তোকে মেরেছিল বলে ডিভোর্স দিতে হবে নাকি? তোর বাবাও তো মাঝে মধ্যে আমার গায়ে হাত তুলতো, কই আমি তো তোর বাবাকে ডিভোর্স দিয়ে তোর মতো সংসার ছেড়ে পালিয়ে আসেনি। নানুর এই কথার উত্তরে মা সবসময় হেসে বলতো, এই জন্যই তো তুমি এই সংসারে এত অবহেলিত। বাবা তো তোমাকে মানুষ বলেই মনে করে না, তুমি নিজে নিজেকে সম্মান করো না, অন্যজন তোমায় কি সম্মান দেবে বলো? একবার একটা ঘটনা ঘটল। পাত্রপক্ষ আমার ছোটো মাসিকে দেখে খুব পছন্দ করলো। বিয়ে প্রায় ঠিকঠাক, তখন পাত্রের বাবা আমার নানাকে বলল, আপনার বড় মেয়ের জামাই কি করে, আর তাকেই দেখছি না তো। নানা আমতা আমতা করে বলল, বড় মেয়ের জামাই ব্যবসা করে, অনেক বড় ব্যবসা, ওদের ব্যবসার কাজে ব্যস্ত তো, তাই আজ আসতে পারেনি। মা তখন হেসে বলল, কেন মিথ্যা বলছো বাবা, সত্যিটা ওদের বললেই হয়। মা পাত্রের বাবাকে বলল, আমার জামাই আগে ছিল, এখন নেই, ও আমার গায়ে একবার হাত তুলেছিল আর এই জন্য আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। মার কথা শুনে পাত্রের বাবা অবাক হয়ে বলল, একবার হাত তুলেছিল বলে ডিভোর্স দিতে হবে? মা তখন বলল, ডিভোর্স দেব না তো কি, মরে লাশ হবার জন্য অপেক্ষা করব? যে পুরুষ অন্যের রাগ নিজের স্ত্রীর ওপর মেটানোর জন্য স্ত্রীর গায়ে হাত তুলতে পারে, সেই পুরুষ নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করবে না, তার কি গ্যারেন্টি আছে? মার এইসব কথার ফলস্বরূপ ছোটো মাসির বিয়েটা ভেঙে যায়। আর নানা তখন মাকে সোজা বলে দিল, মায়ের জন্য তার বাকি মেয়েদের জীবন নষ্ট করতে পারবে না, তাই বাসা থেকে বের হয়ে যেতে বলল। মা যেহেতু চাকরি করত, সেই হিসাবে আমাদের তেমন কোনো অসুবিধা হলো না। আমরা অন্য ভাড়া বাড়িতে উঠলাম। কয়েকদিন পর সেখানেও সমস্যা দেখা দিল। বাড়িওয়ালা প্রায় সময় আমাদের বাসায় এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন।
মা যে বিরক্ত হচ্ছেন সেটা মা আকারে ইঙ্গিতে ওনাকে বোঝাতেন, তবুও তিনি যেতেন না। একদিন মা সরাসরি বাড়িওয়ালাকে বললেন, দেখেন দাদা, আপনি বাড়িওয়ালা আর আমি ভাড়াটিয়া। মাস শেষে আপনি আসবেন, 1 কাপ চা দেব, খেয়ে টাকা নিয়ে চলে যাবেন। প্রতিদিন তো আসার দরকার নেই। মার কথা শুনে বাড়িওয়ালা চুপচাপ মাথা নিচু করে চলে গিয়েছিল। আর তার ঠিক 15 দিন পর আমাদেরও বাসা থেকে বের করে দিয়েছিল। এইভাবেই একের পর এক কষ্ট সহ্য করে মা আমায় মানুষ করেছে। চাইলেই মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটা আমি আমার মাকে দেখেই বুঝেছি। আমার কথাগুলো শোনার পর খেয়াল করে দেখি আয়েশার চোখের কোণে জল জমে আছে। আমি তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, তোমায় দেখার আগে মিমি নামের একটা মেয়েকে আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু শেষে গিয়ে বিয়েটা ভেঙে গেল। আয়েশা চোখের কোণে জমে থাকা জলটা মুছে বলল, কেন? আমি হেসে বললাম, মা মিমিকে বলেছিল তোমার স্বামী অন্যায়ভাবে তোমার গায়ে হাত তুললে তুমি কি করবে? মিমি উত্তর দিয়েছিল, সংসারে টুকটাক ঝামেলা ভুল বোঝাবুঝি হবেই, আমি সহ্য করে নেব। এই জন্যই মা বিয়ে ভেঙে দিয়েছিল। আমাদের কথা বলার মাঝে হঠাৎ মা এসে আমায় বলল, তোদের কথা বলা শেষ হলে আমি মেয়েকে একটা প্রশ্ন করতে চাই। মা তখন আয়েশাকে বলল, আচ্ছা মা, ধরো বিয়ের পর আমার ছেলে কোনো কারণে অন্যায়ভাবে তোমার গায়ে হাত তুলল, তখন তুমি কি করবে? আয়েশা তখন বলল, আমি কোনো অন্যায় করলে আমায় বোঝাবে, তবুও যদি আমি না বুঝি তাহলে দ্বিতীয়বারও বোঝাবে, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার একটু শাসন করবে, আমি সেটা মেনে নেব, কিন্তু অন্যায়ভাবে আমার গায়ে হাত তুললে আমি সেটা মেনে নেব না। প্রথমে আপনার ছেলেকে ক্ষমা চাইতে হবে, আর যদি ক্ষমা না চায় সংসার ছেড়ে চলে আসব। আয়েশার কথা শুনে মা হাসতে হাসতে বলল, বাহ বাহ, খুব খুশি হলাম আমি। এই তো চাই মা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মার চোখে মুখে তখন বিজয়ের হাসি, আর আমার চোখে মুখে তখন আতঙ্ক। মা শেষে কিনা নিজের সন্তানকেই বলিকাঠে চড়ালো। তবে মনে মনে খুব গর্ববোধ করলাম আমি মায়ের সন্তান।